নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব জরাসন্ধ অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তীর লেখা ছোট গল্প একা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প একা। সকলেই মনে করেছিল আজকে অন্তত কর্তার রোজকার রুটিন কিছুটা বদলাবে। নাতনির বিয়ে, অত আদরের নাতনি, 9:15 লগ্ন। কিছুক্ষণের জন্যও একবার আসরে এসে বসবেন বইকি। কাঁটায় কাঁটায় 9:03। মৃত্যুঞ্জয় চৌধুরী অমৃতবাজার পত্রিকায় শেষ নজর বুলিয়ে ভাঁজ করে রাখলেন টেবিলের উপর। চশমাটা খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে ডাকলেন, সত্যেন, সত্যেন। সত্যেন ওর নাতি, মেজ ছেলে সেজো ছেলে। অন্যদিন ঘরের পাশেই মোতায়েন থাকে, আজ বিয়ের ব্যাপারে কোথায় আটকা পড়ে গিয়েছিল। ছুটতে ছুটতে এসে যখন পৌঁছল ঘড়িতে 9:02। মৃত্যুঞ্জয় তখন বিছানায় উঠে গিয়েছেন। ঝাঁঝিয়ে উঠলেন, কোথায় ছিলি এতক্ষণ? সত্যেন জবাব দিল না। দিলে আরও চটে যাবেন দাদু, ঘুমের ব্যাঘাত হবে। নীরবে মশারিটা ফেলে চারধার গুঁজে আলো নিভিয়ে চলে গেল। ঠিক 9টায়, এটা তার প্রাত্যহিক কাজ। কর্তা বেঁধে দিয়েছেন। এত লোক রয়েছে বাড়িতে, স্ত্রী, মেয়েরা, বৌমারা, নাতনিরা, চাকর বাকর, কিন্তু কারোর মশারি গোজা ওর পছন্দ নয়। কোনো দিকটা কুঁচকে কিংবা ঝুলে থাকে, কোথাও হয়তো একটু ফাঁক থেকে যায়, পাছে মশা ঢোকে, এই ভাবনায় সারা রাত ঘুম হয় না, শরীর খারাপ করে। সত্যেন কলেজে পড়ে, বয়স 18-19। ইংরেজি ছবির ভীষণ ভক্ত, কিন্তু স্টেটসম্যানের রিপোর্ট পড়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। চাক্ষুষ দেখবার উপায় নেই। কখন দেখবে? সন্ধ্যা শোতে গেলে চৌরঙ্গিপাড়া থেকে শ্যামবাজার 9টার মধ্যে ফেরা যায় না। নাইট শোতেও 9টার আগে বেরোতে হয়। দুপুরবেলা কলেজ পালিয়ে সিনেমা যাওয়া এই বাড়ির কাছে মারাত্মক অপরাধ। একবার কি একটা দুর্দান্ত ছবি এসেছে লাইট হাউসে, কি করে দেখা যায়? কর্তার খাস চাকর রাম ভরসা দিল, যাও না, একটা দিন তো আমি চালিয়ে নেব। পারবি তো? পারবো পারবো, আমি তো দেখছি তুমি কেমন করে গোজো। তোকে যদি চিনে ফেলেন, তোমার জামাটা গায়ে পরে নেব গো। 85 পেরোলে কি হয়, মৃত্যুঞ্জয়ের সেন চক্ষুকে ফাঁকি দেয় কার সাধ্য। ধরে ফেললেন। এই, তোকে কে আসতে বলল? সে হতভাগাটা কোথায়? রাম নীরব। হুকুম হলো, বলি তাকে ডেকে দে। রাম ডেকে আনলো মেজ বৌমাকে। তিনি দোষটা নিজের ঘাড়ে নিয়ে, অর্থাৎ ছেলেকে তিনিই পাঠিয়েছেন তার বাপের বাড়িতে অসুস্থ বাপকে দেখতে, ইত্যাদি কাহিনী দিয়ে শ্বশুরকে ঠান্ডা করবার চেষ্টা করলেন। মৃত্যুঞ্জয় আর কিছু বললেন না, কিন্তু রাত্রে ঘুম হলো না। সকালে ডাক্তার ডাকতে হলো। ব্লাড প্রেশার বেশ কয়েক ধাপ বেড়ে গিয়েছে। বিয়ের পরদিন সকালেও চিরাচরিত নিয়মের এতটুকু হেরফের হলো না। ঠিক 7:30টায় বড় বৌমা এলেন শ্বশুরের প্রাতরাশ নিয়ে। মাপা গিলাসে 1 গিলাস ছাগলের দুধ, তার সঙ্গে একখানা 3 অ্যারারুট বিস্কুট। এই কাজটি বড় বৌমার। তাঁরই মেয়ের বিয়ে,
ওদিকে একরাশ কাজ পড়ে আছে। তবু তবু আসতে হলো। অন্য কারোর হাতে পাঠালে শ্বশুর ক্ষুণ্ণ হবেন। খাবেন হয়তো, কিন্তু খাবারটা ঠিকমতো হজম হবে না। জলযোগ শেষ করে খবরের কাগজটা টেনে নিতে যাবেন। বড় বৌমা বললেন, বাবা, এবার ওদের নিয়ে আসবো? মৃত্যুঞ্জয় বুঝলেন বরকনের কথা বলছেন পুত্রবধূ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিলেন না। বোধহয় ভাবতে লাগলেন তার বাঁধা রুটিনের কোন দফাটাকে সরিয়ে তাদের জায়গা করা যায়। বৌমা কৈফিয়তে সুরে বললেন, আসলে সকলের আগে আপনার আশীর্বাদ না নিয়ে তো কিছু হতে পারে না বাবা। আচ্ছা, নিয়ে এসো। বরকনের সঙ্গে এলো গোটা পরিবার, কিন্তু তার আকার এত বৃহৎ যে সামান্য অংশই ঘরে ঢুকতে পারল। জায়গার অভাব। বাকি অংশটা ছড়িয়ে রইল বারান্দায়। প্রণামের পালা শেষ হলে নাজামাইকে বসতে বললেন। দেওয়ালের ধারে যে নিচু তক্তপোষটা পাতা আছে তার উপরে। নাতনি এসে দাঁড়ালো দাদুর পাশ ঘেঁষে। তার দিকে চেয়ে ধমকে উঠলেন, এখানে কেন? ওখানে গিয়ে বস। আই হ্যাভ অলরেডি মেড ওভার চার্জ। গত রাত থেকে এই বুড়ো বাতিল হয়ে গিয়েছে। অন্য সময় হলে নাতনি একটা জুৎসই জবাব দিত। এখন বোধহয় লজ্জা হলো এত লোকের সামনে। নিচু হয়ে দু হাতে দাদুর গলা জড়িয়ে ধরে নীরব প্রতিবাদ জানালো। মৃত্যুঞ্জয় হাসি মুখে দুটো আঙুল দিয়ে তার গালে মৃদু আঘাত করে বললেন, দেখা যাবে এবার কত টান থাকে দাদুর উপরে। গৃহিণী ছিলেন সামনে, বললেন, আহা, নাতনিকেই তো শুধু আদর করছো, নাত জামাইকে আশীর্বাদ করলে না তো? ওহো হ্যাঁ। বলতে বলতে নাত জামাইয়ের দিকে ফিরলেন। আমার বয়স কত জানো? 87 বছর 7 মাস। আশীর্বাদ করি তুমি যেন তার উপরে আরও 13 বছর যোগ করতে পারো। অ্যান্ড চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, অ্যান্ড হ্যাভ এ বিগার ফ্যামিলি দ্যান মাইন। একটা চাপা হাসি খেলে গেল সকলের মুখে। নতুন জামাই লজ্জায় মুখ নামালো। নাতনি একটা ছোট্ট চিমটি কাটল দাদুর কাঁধে। সঙ্গে সঙ্গে তার জবাব দিলেন মৃত্যুঞ্জয়, পারবি পারবি, তোর ঠাকুমাকে দেখছিস না? ঘড়ির দিকে তাকালেন মৃত্যুঞ্জয়। ইঙ্গিতটা বুঝতে কারোর অসুবিধে হলো না। মিনিট দুয়েকের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেল। নতুন জামাইটিও উঠতে যাচ্ছিল, তিনি বাধা দিলেন, আরে বসো বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। এই যে তোমাকে বললাম 100 বছর বেঁচে থাকো, তুমি কি ভাবছো ওটা একটা কথার কথা? অনেকেই তো বলে থাকে। আরে আসলে কিন্তু তা নয়। 100 বছর বেঁচে থাকা এমন কিছু কঠিন নয়, বুঝলে? ইফ ইউ অনলি নো দ্য আর্ট অফ লিভিং। মুখে যে যাই বলুক, দীর্ঘ জীবন পেতে চায় সকলেই, কিন্তু কি করে পেতে হয় সে রাস্তাটা খুব কম লোকেরই জানা আছে। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন মেজ বৌমা। এক হাতে নিকটি আর এক হাতে একটা ঝুড়ি। পিছনে চাকরের হাতে ট্রেতে বসানো কতগুলো ছোট ছোট বাটি। জামাই কৌতূহলী দৃষ্টিতে তাকালো। মৃত্যুঞ্জয় বললেন, অনেকদিন বেঁচে থাকার প্রথম সিক্রেট কি জানো? এখনই দেখতে পাবে। মেজ বৌমা তার কাজ শুরু করলেন। 2 তোলা চাল ওজন করে রাখলেন একটা বাটিতে, তার সঙ্গে 1 তোলা কাঁচা মুগ ডাল, আর একটিতে রাখলেন কিছু তরকারি, একটি ঢ্যাঁড়স, 2 গাছা বরবটি, কয়েকখণ্ড মোচা, 2টি ডুমুর, 1 টুকরো আপেল, সব মিলিয়ে 4 তোলা। আরও কী সব টুকিটাকি, সবই গুনে কিংবা ওজন করে রাখা হলো অন্যান্য বাটিগুলোয়। উনি তাকিয়ে তাকিয়ে দেখলেন সব। তারপর মেজ বৌমা চলে গেলেন, পেছনে ট্রে হাতে চাকরটিও। মৃত্যুঞ্জয় ফিরলেন না জামাইয়ের দিকে। ওই হচ্ছে আমার 1 বেলার খাবার, মানে এবেলার খাবার।
অনেক পরীক্ষা নিরীক্ষার পর কোনটার কি ফুড ভ্যালু, কিসে কতটা ক্যালোরি, সব কষে টষে হিসেব করে তবে মেনুটা তৈরি করতে হয়েছে। কোনটা কতক্ষণ সেদ্ধ হবে, কীরকম আঁচে হবে, কেয়ারফুলি ওয়াচ করতে হবে। মেজ বৌমা সবই জানেন, উনি করে আছেন বরাবর। হেলানো চেয়ারে এতক্ষণ বেশ সোজা হয়ে বসে কথা বলছিলেন। এবার পিছনের দিকে হেলান দিয়ে পা দুটো একটু ছড়িয়ে বসে পড়লেন। এসব কাণ্ড দেখে তুমি বোধহয় খুব অবাক হয়ে গিয়েছ, তাই না? না না, অবাক কেন হব, এসব তো বেশ ভালো। তুমি বলছো ভালো? আমার গিন্নি কি বলে জানো? এসব তোমার বুড়ো বয়সের বাতি। ছেলে মেয়ে বৌমারাও বোধহয় তাই মনে করে, কিন্তু ওরা জানে না যে না খেয়ে যত লোকে মরে, মরে তার চেয়ে বেশি খেয়ে। খাবার আগে তোমাকে জানতে হবে কোন জিনিসটা তোমার উপকারী আর কোনটা উপযোগী। তার চেয়েও বড় কথা কি জানো? কোন জিনিসের কতটা তোমার সিস্টেম নিতে পারে। সংসারে এসেছি বেঁচে থাকতে, একটু হিসেব করে চললে যদি 10টা বছর বেশি টিকে যাওয়া যায়, মন্দ কি বলো? সরকার তো আর তার জন্য পেনশন বন্ধ করে দেবে না। জামাই বেচারা অনেকক্ষণ থেকেই পালাপার ফাঁক খুঁজছিল। দাদা শ্বশুরের বক্তৃতায় ছেদ পড়তেই যেমনি উঠতে যাবে, তিনি আবার শুরু করলেন। খাওয়া হলো একটা দিক, আর একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট দিক হলো রেগুলারিটি। ঠিক কাজটি ঠিক সময় মতো ঠিক মতো করা, সেদিকেও আমার কড়া নজর আছে, একেবারে ঘড়ি ধরে। নাপিত এসে ঢুকলো দাড়ি কামাবার সরঞ্জাম নিয়ে। তার সময় হয়ে গিয়েছে, 1 মিনিট এদিক ওদিক হলে একদিনের মাইনে কাটা যাবে। বেঁচে গেল না জামাই। রিটায়ার করবার পর ছেলেরা বলেছিল, পেনশন তো ব্যাংকের মারফত নেওয়া যেতে পারে, কি দরকার মাসে মাসে ট্রেজারিতে ধর্ণা দেবার। মৃত্যুঞ্জয়বাবু রাজি হননি। মাসে শুধু ওই একটি দিন সতীর্থ সহকর্মী এবং 2-4 জন সমকালীন বন্ধুদের দেখা মেলে। সেসব দিনে সুখ দুঃখের আদান প্রদান করতে গিয়ে ফেলে আসা পুরনো জীবনটা নতুন স্বাদ নিয়ে দেখা দেয়। তার ভিতরেও খানিকটা সঞ্জীবনী শক্তি আছে। ওই কয়েকটা ঘন্টা বেশ কিছুদিনের পরমায়ু বাড়িয়ে দেয়, সে লোভ ত্যাগ করা যায় না। 75 পেরোবার পর সকলের চাপে পড়ে ব্যাংকের সঙ্গে বন্দোবস্ত করলেন। তখনও বছরে একবার এপ্রিল মাসে ট্রেজারি অফিসারের কাছে হাজিরা দেবার নিয়ম। সশরীরে জানাতে হয় আমি বেঁচে আছি। 2-1বার গিয়েও ছিলেন মৃত্যুঞ্জয়। পরে লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা হলো। সেজো ছেলে গেজেটেড অফিসার, সেই দেয় সার্টিফিকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী ইজ অ্যালাইভ দিস ডে, এটা তাঁরই সই। 90 বছরে পা দিয়ে হঠাৎ একদিন খেয়াল চাপল, 23 এপ্রিল নিজেই যাবেন ট্রেজারিতে। কারণ মানা শুনলেনও না। বাড়ির গাড়ি করে গেলেন। বড় ছেলের মেজো ছেলে, যে ডাক্তার, সে সাথে গেল, আর সাথে গেল ঘাসবৃত্ত রাম। অনেকদিন পরে বাইরে বেরিয়ে চিরপরিচিত রাস্তাঘাট বাড়িঘরগুলো যেন নতুন রূপে দেখলেন। কচি পাতায় ভরে গিয়েছে গাছপালা, বসন্তের চঞ্চল হাওয়ায় নবজীবনের স্পর্শ। নিজের অন্তরের মধ্যেও একটা সজীবত্ব জাগরণ টের পেলেন মৃত্যুঞ্জয়। পৃথিবী বড় সুন্দর, বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে। ট্রেজারি অফিসার খাতির করে বসালেন। এরকম বর্ষিয়ান পেনশনার তাঁর চাকরি জীবনে আর একটিও দেখেননি। মৃত্যুঞ্জয় তার সমসাময়িক বন্ধুদের খোঁজ খবর নিলেন। ট্রেজারি অফিসার কাউকে চিনতে পারলেন না। বললেন, আমি তো বেশি দিন আসিনি, আমার অ্যাকাউন্টেন্টকে ডাকছি, তিনি অনেকদিন আছেন, হয়তো বলতে পারবেন। অ্যাকাউন্টেন্টও বেশিরভাগেরই নাম শোনেননি। 2-4টি মনে পড়ল। কাশীশ্বর রায়, হ্যাঁ, তিনি তো অনেকদিন হলো মারা গিয়েছেন। বিশ্বনাথ হালদার, না, তিনিও নেই। মহিমা রঞ্জন ঘোষাল, হ্যাঁ, গিয়েছেন গেল বছর।
এমন একজনকেও পাওয়া গেল না যিনি বেঁচে আছেন। বাড়ি ফেরার পথে ওই একটি কথাই জেগে রইল মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে। সবাই সবাই চলে গিয়েছে, পড়ে আছেন তিনি একা। ঠিক 5টায় রোজকার মতোই ছানার ফল নিয়ে এলেন সেজ বৌমা। অন্যদিন মৃত্যুঞ্জয় হাত বাড়িয়ে ডিশটা টেনে নেন, আজ হাত নেড়ে বিরক্তি সুরে বললেন, না, নিয়ে যাও নিয়ে যাও। খাবেন না বাবা, খাবেন না? না বলে ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন। শ্বশুরের চোখ মুখের দিকে চেয়ে ভয় পেলেন সেজ বৌমা। জরা ও ক্লান্তির চিহ্নগুলো হঠাৎ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। তার উপরে কিসের একটা ছায়া।